দর্শক আসি আপনাদের জন্য মূল অনেকগুলো খবর আছে আজকে। আজকে আমি নতুন, নতুন খবর দেওয়ার চেয়ে কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। ডোনাল্ড ট্রাম্প জেগে উঠেছেন ঘুম থেকে। আগের লাইভে বলেছিলাম তিনি ঘুমিয়ে পড়েছেন, এখন বলছি তিনি জেগে উঠেছেন। তো জেগে উঠে তিনি কি করলেন? তিনি ইরানকে হুমকি দিলেন। বললেন, ইরান তার আলোচনার সময় শেষ করে ফেলেছে। আর আলোচনা হবে না, আলোচনার দরজা বন্ধ। এবার ইরানে বড়সড় হামলা হবে। ইরানে বড়সড় হামলা হবে এবং ট্রাম্প তার বাহিনীকে অনুমতি দিচ্ছেন বা অনুমোদন দিচ্ছেন। তিনি বলছেন, ইরান এতদিন ধরে যে আলোচনার টেবিলে ছিল, তারপর ইরান আমেরিকার উপর যে হামলে পড়ল, তার জবাবে ইরানকে এমন কিছু দেখতে হবে যেটা ইরান কখনো কল্পনা করেনি। অর্থাৎ পুরো ইরানকে বোম্বিং করে তিনি ধ্বংস করে ফেলবেন, এই ঘোষণা দিয়েছেন। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের হুমকি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানি জাতি বোমাকে ভয় করে না, তারা শাহাদাতের জন্য মুখিয়ে থাকে, অপেক্ষায় থাকে। ইরানি জাতি শ্রেষ্ঠ মৃত্যুর প্রত্যাশা করে। শ্রেষ্ঠ মৃত্যুর প্রত্যাশা মানে কি? মৃত্যু শ্রেষ্ঠ হয় কিভাবে? সেটা শাহাদাত। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আপনি বোমার ভয় দেখাবেন না ইরানিদের। ইরানে জাতির পরাজয়ের ইতিহাস নেই। এবং তিনি বলছেন, যদি ইরান আক্রান্ত হয়, পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন একটি ঘাঁটিও অবশিষ্ট রাখা হবে না। ইতিমধ্যে আমাদের যে তথ্য এসছে, মার্কিন 21টি ঘাঁটি কিন্তু আগেই শেষ। 1 থেকে 15 দিন, মানে অর্থাৎ প্রথম যেই 40 দিনের যুদ্ধ আমেরিকা ইরানের হয়েছিল ইসরায়েল সম্মিলিতভাবে, সেই সময়টিতেই 20টি মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে ইরানের হাতে। কে বলছে? সিএনএন, ব্লুমবার্গ, আরো বড় বড় গণমাধ্যম। অবশেষে ইরান গত 1 সপ্তাহে বাহরাইন, জর্দান, কুয়েত, এই 3টি দেশের একাধিক ঘাঁটিতে আরো একাধিকবার অ্যাটাক করেছে। তাহলে আমরা কি বুঝলাম? এই সংখ্যাটা বাড়ছে, তাই তো? এখন প্রশ্ন করতে পারেন, বাহরাইনের 5ম নৌবহরে বা নৌঘাঁটিতে একবার নয়, সেখানে কয়েক ডজন অ্যাটাক হয়েছে, ধারাবাহিক অ্যাটাক হয়েছে। যেমন আজকে জর্ডানের ফুটেজ ইরান রিলিজ করেছে, কুয়েতের রিলিজ করেছে, আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, সেই ভিডিও রিলিজ করেছে। ফুটেজটি দেখলাম, একটি ড্রোন আকাশের বহু উপরে মুভ করছে। ইরানি মিসাইল এসে সেই ড্রোনটাকে অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে। অথচ আমেরিকা বলছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ড্রোন হলো আমেরিকার এই MQ-9। এক একটার দাম মেলা, মানে $1 বিলিয়ন কাছে। এই ড্রোনগুলোকে ইরানের মিসাইলের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে। ভাবতে পারেন কি আবিষ্কার ইরানের হাতে চলে এসছে। আজকে বাহরাইনে এবং জর্দানে ইরান অ্যাটাক করেছে 2 ধরনের মিসাইল ব্যবহার করে, খাইবার শেখান এবং আরেকটি মাধ্যম বলছে গাদর অথবা ইমাদ। খাইবার শেখান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। খাইবার শেখান নিয়ে আমরা গত 40 দিন হিউজ বলেছি আপনাদের। আমেরিকা দাবি করেছিল যে ইরানের প্রত্যেকটি অ্যাটাক তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু ইরান যে এখন ফুটেজগুলো দেখাচ্ছে, রিলিজ করছে, আমি বলছি আপনাদের কয়েক ঘন্টার মধ্যে দেখবেন, সেখানে দেখা গেছে যে একেবারে জর্দানের বেইজ ঠিক মতো হিট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাহরাইনের বেইজে ঠিক মতো অ্যাটাক হয়েছে, কুয়েতের বেইজেও ঠিক মতো অ্যাটাক হয়েছে। তাহলে আমেরিকা যে দাবিগুলো করছে, হ্যাঁ, আমেরিকার দাবিও সত্য, ইরানের দাবিও সত্য। কিরকম সত্য? ধরেন 1 ডজন মিসাইল জর্দানি মারছে একটি ঘাঁটিকে টার্গেট করে। তো এই 1 ডজনের মধ্যে ধরেন 4টি ইন্টারসেপ্ট করেছে, 6টি বা 8টি, এরকম একটা সংখ্যা ধরেন হিট করেছে। তো ইরান বলছে যে আমরা শত্রুর ঘাঁটি ধ্বংস করেছে 5টি 6টি লেগেছে, আর কিছু ইন্টারসেপ্ট হয়েছে। আমেরিকা বলছে আমরা ইন্টারসেপ্ট করেছি, ইন্টারসেপ্ট হয়েছে, কিন্তু ইরানের অ্যাটাকগুলো
মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে যে ভেঙে ফেলছে, আমেরিকার কপালে ভাঁজ পড়েছে এটা নিয়ে। আমেরিকার সামরিক বিশ্লেষকরা তাদের টেলিভিশনগুলোতে বলছেন যে ইরানের মিসাইলগুলো আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ঢুকে পড়ছে। এটা হলো শঙ্কার কারণ। এতদিন আমেরিকা, ইসরায়েল ইরানের প্রতিটা অস্ত্রের উপর তারা নিজেরা বিভিন্ন রকম গবেষণা করে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এবং সেইভাবে সাজিয়েছে প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে ঘাঁটি গেড়ে সেই রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট বা থার্ডকে অ্যাক্টিভ রেখেছিল। কিন্তু ইরান কি করেছে? ইরান তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর গবেষণা করে তারা আবার তাদের মিসাইল বানিয়েছে। ধরেন 40 দিনের যুদ্ধের পর ইরান আরো কিছু ভেরিয়েন্টের মিসাইল বানিয়েছে। ইরান বলছে এগুলো পূর্বের চেয়ে ভয়ঙ্কর, শত্রু এই মিসাইল সম্পর্কে অকিবহল নয়। মানে কি? ইরান যখন খাইবার শেখান বা সিজিল বা আরো ভেরিয়েন্টের মিসাইল দিয়ে সফলতা পেয়েছে, তখন তারা চিন্তা করছে যে আমরা কোন টাইপের চিপ দিয়ে, কোন টাইপের ইঞ্জিন ব্যবহার করে, কোন টাইপের সেন্সর ব্যবহার করে, জিপিএস ব্যবহার করে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে পেরেছি, সেই ব্যবস্থাকে আরো আপডেট করে নতুন মিসাইলের সাথে বসিয়ে দিয়েছে বা রকেটের সাথে বসিয়ে দিয়েছে, যেটা মিসাইলকে মুভ করে। আমেরিকা পৃথিবীর 1 নাম্বার প্রতিরক্ষা ব্যবস্থার মালিক, আর তার নাম প্যাট্রিয়ট, তার নাম থার্ড। সেই প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা নিজের ঘাঁটির উপরে কতটা অ্যাক্টিভ থাকতে পারে বুঝতে পারছেন তো? ধরেন বাহরাইনের তো আক্রমণ হয়নি, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হয়েছে। জর্দানের তো সিভিলিয়ানদের অ্যাটাক হয়নি যে আমেরিকা সেটাকে শনাক্ত করতে কষ্ট হয়েছে, বাকি সরাসরি মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছে। তারপর কুয়েতে ঠিক মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছে। তো ইরানে যখন আমেরিকা অ্যাটাক চালিয়েছে, তখন আমেরিকার প্রত্যেকটা রাডার, প্রত্যেকটা প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ ছিল, একদম হাই রেঞ্জে অ্যাক্টিভ ছিল। সেই অ্যাক্টিভ থাকার মধ্যেই ইরান যখন অ্যাটাক চালিয়েছে, তখন প্রত্যেকটা অ্যাটাক গিয়ে শত্রুর বুকে লেগেছে, কিছু ইন্টারসেপ্ট হয়েছে। তো আমেরিকা এই টেনশনে আছে। আকাশে যখন আমেরিকা ড্রোনকে ভূপাতিত করে ফেলে, তখন ডোনাল্ড ট্রাম্প উচ্চস্বরে কি করে কথা বলে যে তিনি ইরানকে চুরমার করে দিবেন। সাম্প্রতিক সময়ে হরমুজে ইরান কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র হারিয়েছে, 35 ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে, অ্যাপাচি ধ্বংস হলো। তারপরও ইরানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে দেশটি। এটা আমেরিকা তার মনোবলকে বৃদ্ধির জন্য করছে, ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছে। আসেন কয়েকটা বিশ্লেষণে আসে। ধরেন আজকে সারাদিন যে খবরগুলো পেলেন, ইরান সেই ফুটেজগুলো আস্তে আস্তে দেখাচ্ছে। আপনারাও দেখবেন, আমরা যেটা বলছি সত্য না মিথ্যা জেনে যাবেন। এখন ট্রাম্প যে হুমকিটা দিলেন, ট্রাম্প কি যুদ্ধের পথে হাঁটবেন, নাকি ট্রাম্প ইরানকে ভয় দেখাতে বা চুক্তিতে বাধ্য করার জন্য কথাটা বলছেন? ট্রাম্প গত 3 মাস ধরে এই হুমকি দিয়ে আসছেন। ইরান তো বলছে তোমার কিছু করার থাকলে করো, আমাকে হুমকি দিয়ে লাভ নেই, আমি যেটা বলছি সেটাই করব। এই জাতি এরকমই, এই জাতি তোমার হুমকিতে তোয়াক্কাই করে না। তোমার 250 বছরের ইতিহাস আর এই জাতির 6000 বছরের ইতিহাস, তুমি কাকে কি দিয়ে ভয় দেখাচ্ছ? গেল এক জবাব। 2 নম্বর জবাব, তুমি অ্যাটাক করবে, আমি তোমার মধ্যপ্রাচ্যের একটা ঘাঁটি অবশিষ্ট রাখবো না। তার প্রমাণ ইরান দিয়ে দিয়েছে। কারণ ট্রাম্প তার অ্যাপাচি হেলিকপ্টারের প্রতিশোধ নিতে ইরানের কয়েকটা শহরে অ্যাটাক করেছে, তার চেয়ে কয়েক গুণ শক্তিশালী ইরান অ্যাটাক করেছে। আমেরিকা এটা নিয়ে টেনশনে আছে যে ইরানের এই শক্তির কারণ কোথায়, কোত্থেকে। ট্রাম্প বলছে যে ইরানকে আমরা শেষ করে দিয়েছি, সেনাবাহিনী শেষ, আইআরজিসি শেষ, নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনী শেষ, তাদের মিসাইল শেষ, ড্রোন শেষ, সব শেষ করে ফেলেছি। কিন্তু ইরান যেই ব্যবস্থা দেখাচ্ছে তাদের মানে শেষ তো হয়নি, বরং আরো বেড়েছে। ইরান এখন নতুন নতুন অ্যাটাকে যাচ্ছে। তো সবকিছু মিলে ইরানের বর্তমান অবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে, এখন ইরান আক্রমণ হলে কি হবে? 2 দেশে হুমকি দিয়েছে। এখন ট্রাম্প অনুমোদন দিয়ে দিয়েছে পেন্টাগনকে, এখন যুদ্ধটা আবার নতুন করে শুরু হবে এই আশঙ্কা রয়েছে। হয়তো ট্রাম্পের হুমকির পর ট্রাম্প আবার পাকিস্তানকে বলবে, এই পাকিস্তান তুই আবার আমার কাছে আয়, আইসা আমারে বল, হাতে ধরছি পায়ে ধরছি, যুদ্ধ করেন না। আমি বলবো ঠিক আছে, পাকিস্তান বলছে আমি যুদ্ধ করব না। ট্রাম্প তো গত 3 মাস তাই করছেন, দেখছেন তো আপনারা। ট্রাম্প যখনই ইরানকে ধমক দিয়ে সোজা করতে পারে না, তখনই পাকিস্তান আসে। পেন্টাগনের কি বলে, হোয়াইট হাউসের চিঠি নিয়ে আসে, গোপনে খামে নিয়ে আসে। কে নিয়ে আসে? মহসিন নাকবি। কে নিয়ে আসে? মিস্টার ফিল্ড মার্শাল আসিম মনির। কে নিয়ে আসে? ইরানের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এইভাবে তারা নিজেরা খেলছে, মানে পাকিস্তানকে রাখে,
পাকিস্তান এসে বলে ইরান ট্রাম্প তোমাকে চিঠি দিয়েছে, আবার পাকিস্তানকে ডাকে আমেরিকা। হ্যাঁ, সকালবেলা দেখি যে শাহবাজ শহীদ পোস্ট করে, এই পোস্ট কে লিখে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। ভুল করে শাহবাজ শরীফ সেই পোস্ট মানে টুইটারে করে দিয়েছেন যে ট্রাম্প তাকে যেটা পাঠাইছে সেটা রিপোস্ট করে ফেলছেন। ধরেন ট্রাম্প দেখলো আয় হ্যাঁ আমার তো ইজ্জত শেষ, শাহবাজ এটা কি করলো, এই বেটা তুই আমার নাম ডিলিট কর, আমি যে তোকে পাঠাইছি এটা তুই লিখলি কেন, আবার ডিলিট করে লিখছে। আপনি দেখছেন বড় বড় গণমাধ্যমে আসলে। তো এই পরিস্থিতিতে এখন যুদ্ধ আরেকটা ভয়াবহ আকার ধারণ করছে, দুপক্ষই মহাযুদ্ধের ঘোষণা দিয়ে বসছে। দুটো জিনিস আসন্ন সময়ে আমরা পর্যবেক্ষণ করব। এক, ডোনাল্ড ট্রাম্প তিনি যদি তার কাছে মনে হয় তিনি এই যুদ্ধে জয়ী হবেন তাহলে লড়াইটা শুরু করবেন। ইরান তারা যদি আমেরিকাকে পরাজিত করার মূল মন্ত্র জেনে যায় তারা আমেরিকার একটা শর্ত মানবে না, এখনো মানছে না, আপনারা দেখছেন। 2 নম্বর, ইরান এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের সাথে আবার লড়তে হবে, কিন্তু ইরান তার গালফ হিসেবে মানে গালফের মিত্রদের কতটুকু সাপোর্ট পাবে। এখন পর্যন্ত বাহরাইনের ঘাঁটি ব্যবহার হচ্ছে, জর্দানের ঘাঁটি ব্যবহার হচ্ছে, কুয়েতের হচ্ছে। আমরা দেখলাম আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের এই সাম্প্রতিক সময় অ্যাটাক হয়নি, কিন্তু আরব আমিরাত পেছন থেকে বিশ্বাসঘাতক এই ভূমিকার চরিত্র আমরা দেখেছি ইতিমধ্যে। সৌদি আরব বিশ্বাসঘাতকতা করেছে, পরবর্তী মোহাম্মদ বিন সালমান ক্ষমা চেয়ে সৌদি ইরানের সাথে একটা রিলেশনে গেছে যে আমরা আর দেব না। পরবর্তী ডোনাল্ড ট্রাম্পকে এই 3টি দেশ আর আক্রমণের অনুমতি দেয়নি, আপনারা জানেন, যে কারণে ডোনাল্ড ট্রাম্প এই 3টি দেশ থেকে আক্রমণ করতে পারছেন না। তো সবকিছু মিলে পরিস্থিতি এটা বলছে যদি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়ন হয় আজ রাত থেকে বড় অ্যাটাক আসতে পারে, যে কোনো সময় শুনবেন ইরানে বড় অ্যাটাক অথবা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে আবারও আলোচনার টেবিলে বসা। যদি ট্রাম্প আলোচনার টেবিলে বসেন তাহলে ধরে নেবেন ট্রাম্প আর যুদ্ধে আগাবেন না। কারণ কি, আলোচনার টেবিল ইরানে যাবে না, যাবে আমেরিকায়। আলোচনায় ট্রাম্প যাওয়ার অর্থ হলো ট্রাম্প এই যুদ্ধ আর চালাতে চাচ্ছেন না, তিনি এই যুদ্ধে বড় রকম বিপদে আছেন। আর যদি ট্রাম্প কোনো মধ্যস্থতাকারী তার কাছে না যায়, আক্রমণ শুরু করে বসেন, তাহলে বুঝতে হবে ট্রাম্প আসলে যুদ্ধটা চাচ্ছে এবং এই যুদ্ধের জন্য এত নাটক বা এত প্লট তৈরি করেছে। পাশাপাশি আজকে রজব তৈয়ব এরদোয়ান ইসরায়েলকে আবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই মিস্টার নেতানিয়াহু বা ইসরায়েল, তোমার গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন আপাতত বন্ধ রাখো। মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে এরকম ধারণা করো না, আমরা সবকিছু দেখছি, পর্যবেক্ষণ করছি। তোমার গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন বাস্তবায়ন হবে না, কারণ সাম্প্রতিক সময় গ্রেটার ইসরায়েল স্বপ্নে ইসরায়েল লেবাননে ব্যাপক অ্যাটাক করছে। দৃশ্যপটে ইসরায়েলকে আমরা এখন দেখছি না সেইভাবে, আমেরিকাকে কি বলে তুরস্ককে দেখছি না, কিন্তু কিছু কিছু মাধ্যম, ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে তুরস্ক পর্দার অন্তরালে খেলছে, তুরস্ক পর্দার অন্তরালে অনেককে সহযোগিতা করছে, যেহেতু ন্যাটোর দেশ তাই খুব কৌশল অবলম্বন করছে, এমন তথ্য ইসরায়েলি গণমাধ্যম বলছে। যাক, সেটা ইসরায়েল কি বলছে না বলছে সেটা পরের হিসাব। আসল কথা হলো এরদোয়ান আবারও মাঠে নামলেন, নেতানিয়াহুকে বলছেন তার গ্রেটার ইসরায়েল অর্থাৎ মুসলিম বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে তাদের সম্পদ বা তাদের ভূখণ্ড কেড়ে নিয়ে যে গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা, এটা বাস্তবায়ন হতে দেবেন না, এই ঘোষণা এরদোয়ানের মুখ থেকে আসছে। তার মানে আসন্ন লড়াই ইসরায়েলের সাথে তুরস্কের, এটা নেতানিয়াহু বলেছে, এরদোয়ানও বলছে। আর এরদোয়ান তাই তার শক্তিকে প্রস্তুত করছেন, তিনি শক্তির অপচয় না করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এরদোয়ানের একটা বক্তব্য আমার ভালো লেগেছিল এর আগে। এরদোয়ান বলছিলেন তার কোন একটা প্রোগ্রামে যে তুরস্ক সাম্প্রতিক গত 20 বছরের একটা যুদ্ধে হারেনি। তুরস্ক সেই ফিল্ডে প্রবেশ করে যেই ফিল্ড তার জন্য তৈরি করতে হয়। কথাটা ভালো করে বোঝেন। অর্থাৎ আমেরিকা হেরেছে অনেক যুদ্ধে, রাশিয়াও হেরেছে, রাশিয়া এখনো ইউক্রেনে বিজয় পায়নি, ইরান হেরেছে সিরিয়া পয়েন্টে, তুরস্ক যে কটা পয়েন্টে ঢুকছে প্রত্যেকটা পয়েন্ট থেকে বিজয় নিয়ে আসছে। তো এরদোয়ান যে মাঠে নামেন, ইভেন সিরিয়ার মতো জায়গায় পৃথিবীর তাবৎ মোড়লরা, সিরিয়া থেকে ছিল, রাশিয়া ছিল, আমেরিকা ছিল, ইসরায়েল ছিল, ইরান ছিল, কতগুলো রাষ্ট্র জড়িয়ে গেছে, সেখান থেকে এক জোলানি বাহিনীর পক্ষ নিয়ে এই তুরস্ক সবগুলোর পিটিয়ে দেশ ছাড়া করে বিজয় এনে দিয়েছে। তো তুরস্ক নামবে মাঠে, তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে নামবে, আজকে হোক আর কালকে হোক এরদোয়ানই নামবে বা এরদোয়ানের একিপি নামবে। বাট তারা এমন ভাবে ফিল্ড তৈরি করছেন এই যুদ্ধ যেন তুরস্কের মানে কয়েক লক্ষ লোকের প্রাণ চলে না যায়, বা তুরস্কের যুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে
দুর্বল হয়ে মরা বাঘের মতো পড়ে না থাকে। তুরস্ক যেন ওই দেশের বিরুদ্ধে বিজয় পায় তার জন্য সকল প্লট তৈরি করছে। এটি হলো ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের দাবি এবং সে কি বলছে ইসরায়েল যে তুরস্ক চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলছে। কিভাবে? মিশরের সাথে সম্পর্ক ভালো ছিল না, ওই যে ব্রাদারহুডের মুরসির পতনের কারণে সিসির সাথে তুরস্কের সম্পর্ক ভালো ছিল না। মুরসির সাথে এখন সিসির সাথে রিলেশন হচ্ছে, লিবিয়ার সাথে হচ্ছে, লেবাননের সাথে হচ্ছে, ইরাকের সাথে হচ্ছে, প্রতিবেশী প্রত্যেকটি জর্ডানের সাথে হচ্ছে, প্রত্যেকটি দেশের সাথে তুরস্কের রিলেশন ভালো করছে, কারণ ওই দেশটির ঘাড় মটকে ধরার পরিকল্পনা নিয়ে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি আপনাদের প্রশ্নের আলোকে অনেক উত্তর দিতে পছন্দ করি, কিন্তু আমি কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পাচ্ছি না, অথবা প্রশ্নগুলো চলে গেছে। লাইভ সেশনে সব একের পর এক প্রশ্ন আসে, তো আমরা চোখ রাখছি। যে কোনো বড় অঘটনে আমরা ওপেন দ্য আইজের পক্ষ থেকে সবার আগে আপনাদের সাথে আসবো। অনেকে আমাকে বলেন ভাই ভিডিও দেখান না কেন? আমি বলছি আপনাদের, যারা শখ করে নতুন নতুন চ্যানেল করে ভিডিও দেখাচ্ছে তারা বিপদে পড়বে। তারা হয়তো বুঝতেছে না শিরোনামের ওই ছবিটার জন্য কি। আমি আমার খুব কাছের ছোট ভাই জাহিদ ভাইকে বলি, আপনি যে থাম্বনেল গুলো বানাচ্ছেন একটু রিস্কি হচ্ছে। এরকম থাম্বনেল বানিয়ে আমি অনেক কিছু হারাইছি, আমি আর বলতে চাচ্ছি না এখানে। আমার ফেসবুকে রাই হয়ে গেছে, সবুজ বেল্টে কালেমা টালেমা লেখা, এগুলো খুব রিস্কি। সোশ্যাল মিডিয়াগুলো কাদের একটু বুঝবেন। আবেগে অনেক শব্দ বলা যাবে না, অনেক পিকচার থাম্বনেলে দেওয়া যাবে না, অনেক ভিডিও দেখানো যাবে না। এখন কিছু বলবে না, হয়তো মনে করছেন যে পার হয়ে গেছেন, না, 2 বছর পরেও ধরবে। আমার 5 বছর আগের ভিডিওর জন্য অনেক ঝামেলা হচ্ছে, প্রতিদিন অজস্র ভিডিও ডিলিট করতে হচ্ছে। তো এই বিষয়গুলো কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয়। সোশ্যাল মিডিয়াতে অনেক নিয়ম আছে, তাই আমরা কোনো ভিডিও আপনাদের দেখাচ্ছি না। আমরা ইউটিউব এবং ফেসবুকের নিয়ম নীতি মেনেই ভিডিও করার চেষ্টা করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।